কাউন্ট লুই হ্যামনের জন্ম 1 নভেম্বর 1866, আয়ারল্যান্ডের ডাবলিনে, কাউন্ট উইলিয়াম ডি হ্যামনের পুত্র। তিনি ব্যক্তিগতভাবে শিক্ষিত হয়েছিলেন এবং তার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে গুপ্তবিদ্যা, বিশেষ করে হস্তরেখা, জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের প্রতি আগ্রহ ছিল। 11 বছর বয়সে তিনি হস্তরেখার উপর একটি প্রবন্ধ লিখেছিলেন। 1893 সালে তিনি প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে যান। পরের বছর তিনি তার বইয়ের মধ্যে লেখেন, চেইরো, ল্যাঙ্গুয়েজ অফ দ্য হ্যান্ড, চেইরো, গাইড টু দ্য হ্যান্ড। আধুনিক বিশ্বে ভাগ্য বলার একটি জনপ্রিয় রূপ হিসাবে হস্তরেখাবিদ্যার পুনঃপ্রতিষ্ঠার প্রাথমিক উপাদান ছিল। 1920 সালের শেষের দিকে, জ্যোতিষশাস্ত্রীয় ভবিষ্যৎবাণীগুলির উপর বেশ কয়েকটি বই লিখেছিলেন। তিনি তার জীবনের শেষ অংশ দারিদ্র্যপীড়িত ক্যালিফোর্নিয়ায় কাটিয়েছেন, সেখানে তিনি 8 অক্টোবর 1936 সালে মারা যান। আজকে গল্পের আড্ডাতে কাউন্ট লুই হ্যামনের লেখা কবরের অভিশাপ। বিখ্যাত প্রেততত্ত্ববিদ মিপো কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন। এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন। পরিচয় পর্বের মধ্য দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং তার নাম হল হেনরি। শেয়ারের বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন। ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হল। কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তার কাছে এসেছেন, কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন কুণ্ঠা বোধ করছেন। তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন, বলুন আপনার সমস্যাটা কি? আমি যে সমস্যায় পড়েছি এই কথা আপনাকে কে বলল? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আপনি বললেন। মৃদু হেসে কিরো উত্তর দিলেন। আমি? ভদ্রলোক আরো বিস্মিত। হ্যাঁ, আপনি নিজে না বলুন, আপনার চোখে মুখের ভাব কিন্তু সে কথাই বলছে। যাক, তাহলে এতদিনে আমি বোধহয় ঠিক জায়গায় এসেছি। হেনরির গলার স্বরে স্বস্তির সুর পাওয়া গেল। এবার বলুন আপনার সমস্যাটার কথা, ইতস্তত করবার কোনো কারণ নেই। কিরো ভদ্রলোককে উৎসাহিত করবার চেষ্টা করলেন। আচ্ছা মিস্টার হ্যামন। কিরোর আসল নাম কাউন্ট লুই হ্যামন। কিরো হলো ছদ্মনাম। আপনি তো দীর্ঘকাল প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করছেন। আপনি কি বিশ্বাস করেন যে বহুকাল আগে মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠতে পারে? এ প্রশ্ন করছেন কেন? কারণ আছে। কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক। বোধহয় যেসব কথা তিনি বলবেন সেগুলো তিনি মনে মনে গুছিয়ে নিলেন। তারপর সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বললেন, আমি কেবল দালালি করেই এ যাবৎ জীবন কাটাইনি, কিছুটা পড়াশোনাও করেছি। প্রাচীন ইতিহাস, বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেবেলা থেকেই আমার মনকে টেনেছে। মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিপত্র আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে, কিন্তু শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না। স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্য আমি মিশরের পথে পাড়ি দিলাম। ভদ্রলোক থামলেন। মিশর এবং তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও কৌতূহল। আমিও মিশরে গিয়েছিলাম। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এই দেখুন তো, এই জিনিসটা চিনতে পারেন কিনা? ভদ্রলোক পকেট থেকে একটা প্যাকেট বের করলেন। তারপর প্যাকেট খুলে বের করলেন একখানা মূল্যবান হিরে। আলোর স্পর্শে হিরেখানা জলজল করে উঠল। শুধু প্রেততত্ত্ব নয়, পুরাতত্ত্ব নিয়েও কিরো অনেক গবেষণা করেছেন। দেখেই তিনি বুঝতে পারলেন ওখানা মিশরীয় হিরে। মিশরের কোনো ফারাওয়ের মমির দেহের ব্যান্ডেজের বুকের কাছে হিরেখানা সিল হিসেবে লাগানো হয়েছিল। হিরেখানাকে কাটা হয়েছে এমন ভাবে যে দেখলে মনে হয় ঠিক যেন একটা বাদুরের মুখ। হিরেখানার ওই রকম গরম দেখে কিরো বুঝতে পারলেন যে ওখানা ফারাও খুফু বংশের
কোনো নরপতির সমাধি থেকে সংগ্রহ করা হয়েছে। কেননা ওই বংশই, অর্থাৎ মিশরের চতুর্থ রাজবংশই সাদা বাদুরকে প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করত। হেনরির দিকে তাকিয়ে কিরো বললেন, জিনিসটা কি তা আমি বুঝতে পেরেছি, এ তাৎপর্যও আমার অজানা নয়। এখন প্রশ্ন হলো, জিনিসটা আপনার হাতে এলো কি করে? কিরোর প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিতভাবে হেনরি বলল, জানেন, এই অভিশপ্ত হীরাখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী অপঘাতে মারা গিয়েছেন, আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে, আমার টাকা পয়সা তছনছ হয়ে যাচ্ছে। যে কাজে হাত দিচ্ছি আসছে কেবল ব্যর্থতা আর অসাফল্য। আমাকেও হয়তো শেষ পর্যন্ত মান সম্মান বাঁচাবার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হবে। উত্তেজিতভাবে এতগুলো কথা একসঙ্গে বলে হেনরি হাঁপাতে লাগলো। কি করে হীরেখানা আপনার হাতে এলো তা কিন্তু আপনি এখনো বলেননি। আপনি সব কথা খুলে বলুন, আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করবার চেষ্টা করব। কিরোর কথায় কিছুটা স্বস্তি পেল হেনরি। আরো কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু যা বলছি তার প্রতিটি কথা সত্য। অবিশ্বাস করব কেন? বলুন আপনার কাহিনী। আগেই বলেছি, কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়া আর কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটাইনি। কর্নাক, মেসফিস, থিবিস, পুকসর ইত্যাদি প্রাচীন শহরে ঘুরেছি মৃতের উপত্যকায়। ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিড আমি দেখেছি। এ সময় একদিন শুনলাম একটা পুরনো সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম। ঠিক করলাম যেখানে খনন হচ্ছে সেখানে অবশ্যই যেতে হবে। কিন্তু কদিন বাদেই খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো যে জার্মান পণ্ডিত খনন কার্য পরিচালনা করছিলেন, এক আকস্মিক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে। স্থানীয় লোকদের ধারণা সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করার জন্যই ওই জার্মান পণ্ডিতের উপর কবরের অভিশাপ নেমে এসেছে। ওই সমাধি এখন যে খনন করবার চেষ্টা করবে তারই প্রেতাত্মার অভিশাপে অপঘাতে মৃত্যু হবে। ভগবানের দয়ায় আমার টাকার অভাব ছিল না। ঠিক করলাম জার্মান পণ্ডিতের আরাধ্য কাজ আমিই শেষ করব। খবরের অভিশাপ জাতীয় কুসংস্কারে আমার কোনো বিশ্বাস ছিল না, কিন্তু কাজ শুরু করতে গিয়ে প্রথমেই মুশকিলে পড়লাম। মুশকিলটা হলো কুলি মজুর জোগাড় করা। স্থানীয় কোনো শ্রমজীবী সমাধিভূমি খননে রাজি হলো না। ওদের মনে এই ধারণাটাই বদ্ধমূল হয়েছিল যে খুঁড়বার চেষ্টা করলে ওরাও মারা পড়বে। আমার স্বভাবটা হলো এই যে কাজে আমি একবার হাত দিই তা থেকে আর পিছিয়ে আসতে পারি না। কুলি মজুরদের ভয় দেখে আমার জিদটা যেন আরো বেড়ে গেল। অনেক টাকা খরচ করে অন্য জায়গা থেকে শ্রমিক এনে আমি আবার সমাধি খনন শুরু করলাম। বেশিরভাগ কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল, কাজেই আমাকে আর খুব বেশি খোঁড়াখুড়ি করতে হলো না। কয়েকদিনের মধ্যেই আমরা সমাধি কক্ষের বন্ধ দরজার সামনে এসে গেলাম। এই কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফারাওয়ের মমি। এই দরজা খুলে এবার ভিতরে ঢুকতে হবে। এ পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাদের। কুলি মজুরদের মনোবল রয়েছে অটুট, কিন্তু এই মনোবল অটুট রইল না যখন সমাধি কক্ষের দরজা খুলবার নির্দেশ দিলাম। কুলি মজুরেরা এবার পিছিয়ে গেল। শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে 4-5 জন কুলিকে দরজা খুলবার কাজে লাগানো গেল। কিন্তু কথা দিতে হলো তাদের আমি সমাধি কক্ষের ভিতরে ঢুকতে বলতে পারবো না। দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ হয়ে যাবে। দরজা খুলল। আমি একাই ঢুকলাম সমাধি কক্ষে।
দরজায় যে লিপি ছিল তা থেকে বুঝতে পেরেছিলাম যে এই কক্ষই হলো ফারাও চতুর্থ খুফুর শেষ বিশ্রামের স্থল। মিশরীয় বিশ্বাস অনুসারে ওসাইরিসের দরবারের শেষ বিচারের পূর্ব পর্যন্ত প্রয়াত ফারাওকে এখানেই অপেক্ষা করতে হবে। স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকার সমাধিকক্ষে ঢুকে গাটা কেমন যেন ঝমঝম করতে লাগলো। একবার মনে হলো এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু পরেক্ষণে ভয়ের ভাবটাকে মন থেকে ঝেড়ে ফেললাম। আমি 20 শতকের মানুষ, এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কারে বিশ্বাস করব কেন? সঙ্গে টর্চ ছিল, বিশাল সমাধিকক্ষ। আমার টর্চের আলোয় সমস্ত ঘরটা দেখা গেল না। আধো আলো আধো ছায়া, আলো আধারির লুকোচুরি যেন সমাধিকক্ষের রহস্যময়তাকে আরো অনেক বাড়িয়ে দিল। টর্চের আলো ফেলতে ফেলতে এগোলাম। বিশাল ঘরখানার মাঝামাঝি একটা উঁচু বেদি, তার উপরে একটা সোনার কফিন। ওই কফিনের মধ্যেই চিরনিদ্রায় শুয়ে আছেন ফারাও চতুর্থ খুফু। কফিনের পাশে একটা স্বর্ণপাত্রে নানা রকম মূল্যবান মণিমাণিক্য। 2 হাত ভরে সেই মণিমাণিক্য তুলে পকেটে পুরলাম। মুহূর্তের জন্য মনে হলো সমাধিকক্ষের পাথুরে মেঝে যেন থরথর করে কেঁপে উঠল। চমকে উঠলাম। এ কি ভূমিকম্প? না না, এ আমার মনের ভুল, আমার আচ্ছন্ন মনের কল্পনা। পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার কাছে, তালা খুলে ফেললাম। আমার চোখের সামনে সাদা আবরণের ঢাকা ফারাও চতুর্থ খুফুর মমি। মমির বুকের কাছে এই হিরেখানা সিলের মতো লাগানো। একটানে হিরেখানা খুলে ফেললাম। আচম্বিতে সমাধিকক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। মনে হলো হাজার হাজার বাদুর যেন ডানা ঝটপট করতে করতে হিংস্রভাবে আমার দিকে উড়ে এলো। মুহূর্তের জন্য বাদুরগুলোকে যেন আমি দেখতে পেলাম। সাদা রঙের বাদুরগুলোর চোখ থেকে বেরিয়ে আসছে পরলোকের নীলাভ আলোক রশ্মি। হাজার হাজার বাদুরের ডানার শব্দে বিশাল সমাধিকক্ষটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত যেন বয়ে গেল। মুহূর্তের জন্য সমস্ত শরীরটা যেন অসাড় হয়ে গেল। পাথরগুলো যেন শূন্য পথে চক্রাকারে ঘুরছে আমার চারপাশে। কোনো রকমে নিজেকে একটু সামনে নিয়ে ছুটে সমাধিকক্ষের বাইরে চলে এলাম। লাখো লাখো সাদা বাদুর যেন আমাকে তাড়া করে এলো। ছুটতে ছুটতে কি করে যে তাঁবুতে এসে পৌঁছালাম তা একমাত্র ভগবানই বলতে পারেন। তাঁবুতে ঢুকেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে আমার সঙ্গীরা আমাকে হোটেলে পৌঁছে দিল। হোটেলে আমার স্ত্রী ছিলেন। আমি ঘরে ঢুকতে স্ত্রী চমকে গিয়ে বললেন, কি ব্যাপার? তোমার সঙ্গে যেন একটা বাদুরের ছায়া ঘরে ঢুকলো। ওর কথা শুনে আরো ঘাবড়ে গেলাম। কোনো কথা না বলে বিছানায় মুখ গুজে শুয়ে পড়লাম। ঘরের ভিতর তাকাতেও আমার ভয় করছিল। যদি বাদুরের অপছায়াটা আমার নজরে আসে। পিরামিডের ভিতরে ঢুকবার সাহস আর আমার হয়নি। আমার শঙ্কা বিহ্বল ভাব দেখে স্ত্রী বললেন, চলো চলো আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। তার কথা মতো পরদিনই আমরা অন্য জায়গায় চলে গেলাম। ভাবলাম এই জায়গাটা ছেড়ে গেলে মন থেকে ভয়ের ভাবটা হয়তো ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু তার কাটল কই। যেখানেই যাই সেখানেই এক অজানা আশঙ্কায় শিউরে উঠি। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক। আমার আতঙ্ক আমার স্ত্রীকেও যেন পেয়ে বসলো। সব সময় মনে হয় কোন এক অদৃশ্য অজানা শত্রু সব জায়গায় আমাদের অনুসরণ করে চলছে। মাঝে মাঝে বাদুরের ডানার আওয়াজ পাই। হাজার হাজার বাদুর যেন শূন্য পথে উড়ে আসছে ঝাপটা মারবার জন্য। আমাদের ভয় দিন দিন বেড়ে যেতে লাগলো। এই নিদারুণ আতঙ্কের কবল থেকে
যে কি করে নিষ্কৃতি পাবো তা ভেবে পেলাম না। কিন্তু এত কাণ্ড সত্ত্বেও সমাধিকক্ষ থেকে সংগ্রহ করা মমির বুকের মূল্যবান হিরেখানা আমি হাতছাড়া করলাম না। সব সময় এখানে লুকিয়ে রাখলাম নিজের পোশাকের মধ্যে, বুকের কাছে। আমার স্ত্রীকেও হিরেটা সম্পর্কে কিছুই বলিনি। অবশ্য বলবার সুযোগ আর পেলাম না, কারণ কদিন পরে একদিন ভোরবেলায় বিছানায় পাওয়া গেল তার মৃতদেহ। রহস্যজনক মৃত্যু। কিসে যে উনি মারা গেলেন তা ডাক্তারি পরীক্ষাও বোঝা গেল না। শুরু হলো আমার দুর্ভাগ্যময় জীবন। পরপর এক একটা দুর্ঘটনা ঘটতে লাগলো। আমার বাবা হঠাৎ মারা গেলেন, অথচ তার স্বাস্থ্য বেশ ভালো ছিল। এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার ব্যবসা দেখাশোনা করবার দায়িত্ব দিয়েছিলাম। অনেক টাকা করে নষ্ট করে সে শেষ পর্যন্ত লজ্জায় এবং দুঃখে আত্মহত্যা করল। আর আমারও মনে হতে লাগলো ঝাঁকে ঝাঁকে সাদা বাদুড় যেন সব সময় ডানা ঝটপট করতে করতে আমার চারপাশে উড়ে বেড়াচ্ছে। আগে এই ভয়ঙ্কর অনুভূতিটা মাঝে মাঝে হতো, এখন সব সময় হয়, এই মুহূর্তেও হচ্ছে। বুঝতে পারছি আমার শেষের দিন আসন্ন হয়ে আসছে। অন্ধকার কবরের কালো অভিশাপ নেমে এসেছে আমার উপর। এর কবল থেকে আমার কি নিষ্কৃতি নেই মিস্টার হেমন? একটানা এতক্ষণ কথা বলে হেনরি হাঁপাতে লাগলেন। তার সমস্ত শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। কিরো ভাবলেন এক্ষুনি কিছু একটা অঘটন না ঘটে যায়। না, সেরকম কিছু অবশ্য ঘটল না। একটু পরেই হেনরি নিজেকে অনেকটা সামলে নিলেন। কিরোর টেবিলের উপর হিরেখানি রেখে তিনি বললেন, এই অভিশপ্ত জিনিসটা আর আমি নিজের কাছে রাখতে চাই না। এটা আপনার কাছেই থাকুক। দেখুন এতে আপনার ভাগ্য পাল্টে যায় কিনা। বেশ তো, দেখুন হিরেখানি ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কিনা। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে কিরো হেনরিকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন। বললেন, আমি একটু ভেবেচিন্তে দেখি আপনার দুর্ভাগ্যের রাহুগ্রাস থেকে উদ্ধার করবার কোনো পথ পাওয়া যায় কিনা। সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিলেন। সেদিন রাতেই কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন। সমাধি কক্ষে যাবার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন। যেতে যেতে তিনি একটা বন্ধ জায়গায় এসে পড়েছেন। এখানে আলো নেই, বাতাস নেই। কিরো দম বন্ধ হয়ে আসছে। একটু বাতাস না পেলে তিনি দম আটকে মারাই যাবেন। কিন্তু এই মৃতের রাজ্যে বাতাস কোথায়? দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল। জেগে উঠে মনে হলো কে যেন এতক্ষণ তার বুকের উপর বসে গলা টিপে ধরেছিল। ঘরের মধ্যে গুমোট। বাতাস আসবার জন্য কিরো জানলা খুলে দিলেন। এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে তার শরীরটাকে শীতল করে দিল। কিন্তু জানলা খুলবার সময় মনে হলো একটা সাদা বাদুড় যেন এতক্ষণ জানলার গায়ে বসেছিল। জানলা খুলতেই সেই নিশাচর বাদুড়টা শূন্য পথে উড়ে গেল। প্রাণীটার ডানার ঝটপট শব্দ যেন শুনতে পেলেন কিরো। পরদিন গলায় খুব ব্যথা হলো। বাধ্য হয়ে ডাক্তার দেখালেন কিরো। ডাক্তার যা বললেন তা শুনে অবাক হয়ে গেলেন কিরো। ডাক্তার বললেন, কোনো বিষাক্ত প্রাণীর দংশ নেই, গলার ব্যথাটা হয়েছে। হেনরির বাসায় এলেন কিরো। হিরেটা তাকে ফেরত দিয়ে বললেন, এখানা সত্যিই অপয়া। আপনি যেখানকার জিনিস
সেখানেই রেখে আসুন। এ রত্ন ইহলোকের সম্পত্তি নয়, এ হলো মৃতের রাজ্যের সম্পত্তি। ইহলোকে এই হিরেখানা যার কাছে থাকবে তারই সর্বনাশ ঘটবে। আমিও তো রেখে আসতে চাই, কিন্তু কিন্তু সেই সমাধিকক্ষে ঢুকবার সাহস আমার নেই। কাতরভাবে হেনরি বললেন, তাহলে উপায়? দুজনে ভেবে চিন্তেও কোনো উপায় বের করতে পারলেন না। কিরো বিদায় নিলেন। হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি। তার খবর কিরো জানতে পারলেন কিছুদিন পরে। প্যারিসের এক অভিজাত হোটেলের একখানা কামরায় হেনরির মৃতদেহ পাওয়া গেল। মাত্র আগের দিন সন্ধেবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন। মৃত্যুটা রহস্যজনক। কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তার তা ঠিক করে বলতে পারলেন না। ফরাসি পুলিশের তদন্তও সমানভাবে নিষ্ফল হল। অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল। হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরে হাজার হাজার পাখির ডানার শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু এই ক্ষীণ সূত্র ধরে মৃত্যু রহস্যের কোনো সমাধান করা গেল না। কিরো খোঁজ নিয়ে জানলেন মৃতের জিনিসপত্রের মধ্যে সেই অপয়া হিরেখানি পাওয়া যায়নি। অভিশপ্ত হীরের কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না। কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেড। তিনিও প্রেততত্ত্বের চর্চা করতেন। একদিন কিরোর কাছে এসে তিনি বললেন, একটা অদ্ভুত জিনিস পেয়েছি ভাই। কি জিনিস? কৌতূহলী কিরো জিজ্ঞেস করলেন। একখানা বাদুর মুখো হিরে। চমকে উঠলেন কিরো। জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? প্যারিসে গিয়েছিলাম। সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে হিরেখানা বিক্রি করেছে। কিরো আরো চমকে গেলেন। বললেন, হিরেখানা সঙ্গে আছে? আছে, তোমাকে দেখাবার জন্যই তো নিয়ে এসেছি। হিরেখানা দেখেই কিরো চিনতে পারলেন, এই তো সেই অপয়া রত্নখানা। কি ব্যাপার, তোমার মুখখানা ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? মিস্টার হেনরির দুর্ভাগ্যের কাহিনী সবিস্তারে খুলে বলে কিরো অনুরোধ করলেন, এই অপয়া রত্নখানি তুমি ফারাও চতুর্থ খুফুর কবরেই রেখে আসো। আর তা যদি সম্ভব না হয় তবে এখানা নদীর জলে বিসর্জন দাও। বিদ্রুপের হাসি হেসে মিস্টার স্টেট বললেন, তোমার ওই হেনরি লোকটা ছিল এক নম্বরের বুদ্ধু আর নার্ভাস, তাই অমনি বেঘরে প্রাণ হারালো। আমি হচ্ছি একজন প্রেততত্ত্ববিদ। ওসব ভূত প্রেতের সঙ্গে লড়াই করবার ক্ষমতা আমার আছে। কিন্তু হিরেখানা রাখলে আজ হোক কাল হোক তোমার উপর কবরের অভিশাপ নেমে আসবেই। তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মিশরীয় প্রেতদের আমি থোড়াই পরোয়া করি। কিন্তু কাজটা তুমি মোটেই ভালো করছো না, কিরো মন্তব্য করলেন। কদিন পরে মিস্টার স্টেট আবার এলেন কিরোর কাছে। হাসতে হাসতে বললেন, কই কই হে, তোমার মিশরীয় প্রেত তো আমার কোনো ক্ষতিই করতে পারলো না। আমি একটু শক্ত লোক। মিশরের প্রেতপুরীর বাসিন্দারা বোধহয় আমাকেই ভয় পেয়েছে। কিন্তু সময় তো চলে যায়নি। মিশরীয় প্রেত বোধহয় আর আমার নাগাল পাবে না। আমি আমেরিকা যাচ্ছি, জানো বোধহয় টাইটানিক নামে একখানা বিরাট জাহাজ কদিন বাদেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। আমি সেই জাহাজেরই একজন যাত্রী। আরো কিছুক্ষণ কথাবার্তার পর মিস্টার স্টেট বিদায় নিলেন। কিরো কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়ে রইলেন। হিরেখানা ত্যাগ না করলে মিস্টার স্টেডের উপর কবরের অভিশাপ যে নেমে আসবেই, এ সম্পর্কে কিরোর মনে কোনো সন্দেহই ছিল না। মিস্টার স্টেডের সঙ্গে কিরোর আর কোনোদিন দেখা হয়নি। কদিন পরেই টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রা করল।
তারপর একটা সংবাদে সমস্ত জগৎ স্তম্ভিত হয়ে গেল। বিশাল টাইটানিক জাহাজ তার সমস্ত যাত্রী আর নাবিক সহ তলিয়ে গেছে উত্তাল আটলান্টিকের অতল তলে। অপয়া হিরেখানা সহ মিস্টার স্টেডের সলিল সমাধি হলো। এমনি করেই নেমে এলো কবরের অভিশাপ। এ খবর পেয়ে কিরো মন্তব্য করলেন, বিধিলিপি কে খণ্ডাতে পারে? আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে ঠিক রাত 9টায় আবার একটা নতুন গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে।